আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের নবম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই অধ্যায়ের উপরে ধারাবাহিক এমসিকিউ সমাধান ক্লাসের আজ আমাদের দ্বিতীয় পর্ব। তো এই দ্বিতীয় পর্বে আমরা দুইটা অংশে বিভক্ত করেছি। প্রথম অংশে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের সমাধান করে দিব, যেগুলো বিগত সালে প্রচুরবার রিপিট হয়েছে, এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ক্লাসের শেষে আমি তোমাদের সাজেশন আকারে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের সঙ্গে যদি ধারাবাহিকভাবে তোমরা এই আর্থিক বিবরণী বা হিসাব বিজ্ঞানের যে কোনো অধ্যায়ের ধারাবাহিকভাবে এই এমসিকিউ ক্লাসগুলো করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের এমসিকিউতে 30-এ 30 পেতে কোনো অসুবিধা হবে না। জাস্ট ক্লাসগুলো একটু দেখো। তো দেখো, এখন আমরা যে কোশ্চেনটা সমাধান করব, এই কোশ্চেনটা খুবই লেটেস্ট একটা প্রশ্ন, ঢাকা বোর্ড 2024 সালে এসেছে, এবং এই সেম প্রশ্নটাই কিন্তু ঢাবি 5-6 সালে কিন্তু এসেছিল। তো দেখো, প্রশ্নে বলেছে হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। তো বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত, এটা আমাদের মূলত জানতে চেয়েছে। তো এক্ষেত্রে তোমরা জাস্ট দুই একটা বিষয় একটু মনে রাখবে, একদম ছোটখাটো দুই একটা বিষয়। নাম্বার 1 কি, দেখো, যদি ক্রয় মূল্য অথবা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার নির্ণয় করতে বলে, তখন আমরা সূত্রটা লিখবো হচ্ছে বিয়োগের। আর যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার নির্ণয় করতে পারে, বিক্রয় মূল্য, তখন আমরা সূত্রটা লিখবো হচ্ছে যোগের। এখন তোমরা বলতে পারো যে স্যার, এই ক্রয় মূল্য আর বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে বিয়োগের সূত্র হবে, আর বিক্রয় মূল্যের উপর যোগের সূত্র হবে, এটা বুঝলাম, কিন্তু এই বিয়োগ বা এই যোগ বলতে মূলত কি বুঝাইছে? তো এটা একটা সিম্পল সূত্র। সেই সূত্রটা হচ্ছে, তোমরা সমান সমান দিয়ে উপরেও 100 লিখবা, নিচেও 100 লিখবা। এই বিয়োগ মানে হচ্ছে হলো, এই নিচে বিয়োগ করে যে পার্সেন্টেজটা প্রশ্নে দেওয়া থাকবে সেই পার্সেন্টেজটা বিয়োগ করতে হবে, এবং উপরে যেটা থাকবে সেটা হচ্ছে অলওয়েজ পার্সেন্টেজটার সঙ্গে 100 গুণ হবে। তো এটা আমি তোমাদের ম্যাথমেটিক্যালি এখনই দেখাই দিচ্ছি, খুবই সিম্পল, দেখলেই বুঝতে পারবে। আর বিক্রয় মূল্যের উপর যোগের সূত্র, সেক্ষেত্রেও কি করবা, সমান সমান দিয়ে উপরে 100 লিখবা আর নিচে 100 লিখবা। কেমন? উপরে তো গুণন যে পার্সেন্টেজটা থাকবে সেইটা হবে, যেহেতু যোগের, সেটা আবার যোগ দিয়া পার্সেন্টেজটা বসাবো। তো দেখো কত সহজ জিনিসটা, কতটা সহজ একটু খেয়াল করো। দেখো, আমি এটা একটু বক্সের ভিতর আটকাই দিই। দেখো, এই যে জাস্ট এই যে এইটুকু মাথায় রাখলেই তুমি ক্রয় মূল্যের বা বিক্রয় মূল্যের উপর মুনাফার হার খুব সহজে নির্ণয় করতে পারবে। জাস্ট এই জিনিসটা, এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। আমি তাও ডিভাইডেড করে দিই আরো, এই যে জাস্ট এইটুকু, ঠিক আছে? এইখানে একটা অংশ, ঠিক আছে, আর একটা অংশ হলো এই। ওকে, তো দেখো এখানে বলেছে কি, বলেছে হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত। তার মানে এখানে বলছে বিক্রয় মূল্যের উপর লাভের হার, তার মানে যোগের সূত্র হবে। যোগের সূত্র মানে কি, এই সূত্রটা হবে, ঠিক আছে, এই যে এই সূত্রটা। তো এই সূত্র অনুযায়ী মান বসাও, দেই সমান সমান দিলাম, ডিভাইডেড করলাম, উপরেও 100 লিখলাম, নিচেও 100 লিখলাম, গুণন পার্সেন্টেজ, তাহলে গুণন, এই যে ক্রয় মূল্যের উপর লাভের হার কত পার্সেন্ট দেওয়া আছে, 25%। ওকে, তাহলে লিখলাম 25%। কেমন? বা শুধু 25 দিলে হচ্ছে, পার্সেন্টেজ তো আমাদের লাগবে না। কেমন? আর নিচে কি করছে, 100-র সঙ্গে এই পার্সেন্টেজটা যোগ করছে, তাহলে 100-র সঙ্গে পার্সেন্টেজ কত ছিল, 25%। তাহলে এই 25টা আবার কি করে দিব, যোগ করে দিব। ওকে, মানে এই 25টা 100-র সঙ্গে গুণ দিব, এই সেম 25টাই 100-র সঙ্গে যোগ দিব, ঠিক আছে? তাহলে যদি একটু দেখো, তাহলে কি হয়, এখানে হয়টা কি মূলত একটু খেয়াল করো। দেখো, এই 100-র সঙ্গে 25 যোগ দিলে হয় কত, 125, আর 100-র সঙ্গে 25 যদি তুমি গুণ দাও তাহলে হচ্ছে হলো 2500। ওকে, যদি একটু কাটাকাটি করো তাহলে হয় হচ্ছে 25 দুগুণে 250, সরি 125 দুগুণে 250, 20। তাহলে 125, যদি 2500-কে যদি 125 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে হলো 20। তার মানে উত্তর হচ্ছে হলো 20%। তাহলে 20% কোথায় আছে, এই কতে আছে। ওকে, দেখছো, জাস্ট এই বিক্রয় মূল্য হইলে যোগের সূত্র, যোগের সূত্রের ফর্মুলাটা হচ্ছে এইটা, এই অনুযায়ী তুমি জাস্ট মান বসাবা, ক্যালকুলেশন করবা, কাটাকাটি করবা, উত্তর হয়ে যাচ্ছে। এই টাইপের অঙ্ক আরো আছে। এই যে দেখো, খেয়াল করো, এখন যে প্রশ্নটা করাবো, এই প্রশ্নটা দেখো কি পরিমাণ বোর্ডে রিপিট হয়েছে। দিনাজপুর বোর্ড 21, সকল বোর্ড 18,
কুমিল্লা বোর্ড 17, ঢাকা বোর্ড তোমার হচ্ছে 15-16 সালে আসছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার আসে। সো দেখো একটু খেয়াল করো। তো এখানে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে হচ্ছে এখানে খেয়াল করো, দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর মুনাফার শতকরা হার কত। তার মানে এখানে বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার। এখন দেখো এই যে ক্রয় মূল্য যা বিক্রিত পণ্যের ব্যয়, আপাতত মনে রাখো ক্রয় মূল্য যা বিক্রিত পণ্যের ব্যয় তাই। তার মানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার চাইছে। আর বিক্রিত পণ্যের ব্যয়ের মুনাফার হার যদি চাই তাহলে সূত্র কি, বিয়োগের সূত্র। তার মানে বিয়োগের সূত্র যদি আমি করি তাহলে কিভাবে হয়, তো দেখো একটু খেয়াল করো। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে এই 100 লিখলাম উপরে, নিচে এই 100 লিখলাম। আচ্ছা, যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার বলছে সেহেতু বিয়োগের সূত্র, তার মানে এখানে বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ দিব কত, কত পার্সেন্ট দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে কত পার্সেন্ট, 20%। তাহলে দিলাম 20, আর এই 20টাই উপরে কি করে দেব, গুণন দিয়ে দেব। ঠিক আছে, তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখো, 100 সঙ্গে যদি 20 গুণ দেই তাহলে হয় কত, 2000। আর 100 থেকে 20 গেলে কত থাকে, 80। একটা শূন্য যদি কাটি তাহলে 4 দুগুণে 8, 4 50, হ্যাঁ 25%। কত পার্সেন্ট, 25%। কাটাকাটি করলে হয় কত পার্সেন্ট, 25। তার মানে 6 এর উত্তর হচ্ছে গ, 25%। এখন এই 7 নাম্বার যে প্রশ্নটা দেখো, এই 7 নাম্বার প্রশ্নটা তোমরা করে আমাকে কমেন্টে উত্তরে জানাবে যে তোমরা বুঝতে পারছো কিনা। জাস্ট এই ফর্মুলাটা দিয়ে, এই যে বক্সটা আমি দিয়ে দিচ্ছি, এই যে বেসিকটা লিখে দিচ্ছি, এই বেসিকটা তোমাদের কাছে খাতে জাস্ট একটু নোট করে নিবা। আর নোট করে নিয়ে তোমরা এইটার জাস্ট উত্তরটা বলো। দেখো প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে 33.33%। তোমরা এইচএসসি লেভেলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, ঠিক আছে, এগুলো দিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। হলে ক্রয় মূল্যের উপরে মুনাফার হার কত, এখানে কিন্তু প্রশ্নে চেয়েছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার। সূত্র কোনটা হবে, অবশ্যই এই প্রথমটা হবে। তাহলে এই সূত্র দিয়ে তুমি ক্যালকুলেশন করে আমাকে বলো এই 7 উত্তর কত হবে। তো চলো এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করি। এবার আমরা যে প্রশ্নটা সমাধান করব, এই প্রশ্নটা এসেছিল কুমিল্লা বোর্ড 2016 সালে। তো প্রশ্নে বলেছে যে বিক্রয়ের পরিমাণ কত। তো বিক্রয়ের পরিমাণ কত বা বিক্রয় মূল্য কত এগুলো যদি চায়, তো আমরা কিন্তু একটু আগেই সূত্রে লিখেছি, সেটা হচ্ছে বিক্রয় মূল্য যদি বলে বা বিক্রয় যদি বলে তখন আমরা যোগ করি, আর ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় যদি বলে তখন আমরা বিয়োগ করি। তো এখানে বলেছে হচ্ছে বিক্রয়ের পরিমাণ, তার মানে বোঝা যাচ্ছে যে বিক্রয়ের পরিমাণ বললে কি হবে, এখানে যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। এবার চলো আমরা অঙ্কের ভিতর দেখি যে কি কি দেওয়া আছে। তো দেখো অঙ্কের ভিতর দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় কত, 16,000 টাকা। চলো আমরা লিখি বিক্রিত পণ্যের ব্যয়, আমরা একটু সংক্ষেপে লিখলাম। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত টাকা, 16,000 টাকা। আমরা জাস্ট একটু লিখলাম 16,000 টাকা। একদম খেয়াল করো, দেখো এখানে কি বলছে, বিক্রিত পণ্যের ব্যয় তো 16,000, এই বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর 20% মুনাফা হলে, তার মানে কত পার্সেন্ট মুনাফা, 20%। এটা কার উপরে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত টাকা, 16,000 টাকা। তো 16,000 টাকার উপরে মুনাফা ধরতে হবে, কত পার্সেন্ট ধরতে হবে, 20%। জিনিসটা বুঝো কিন্তু, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 16,000 টাকা, আমরা লিখলাম বিক্রিত পণ্যের ব্যয় 16,000 টাকা। এখন প্রশ্নে বলছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20% মুনাফা হলে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে যদি 20% মুনাফা হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত, 16,000। তাহলে 16,000 20% করলে হয় কত, 3,200 হয়। কত হয়, 3,200। মানে এই 16,000 টাকার উপরে আমরা 20% করে এই 3,200 টাকা বের করলাম। এখন সিম্পল একটা জিনিস করতে হবে, সেটা একটু দেখো। সেটা হচ্ছে যদি প্রশ্নে যেহেতু আমাদের এখানে কি চেয়েছে, বিক্রয়ের পরিমাণ, তার মানে এখানে আমাদের বিক্রয়টা বের করতে হবে। কি বের করতে হবে, এই বিক্রয়টাকে বের করতে হবে। এখন বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা কি করি, বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমাদের সূত্রটা এটা একদম মুখস্থ থাকবে। বিক্রয় মূল্যের ক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে যোগের, তার মানে এখানে আমরা কি করব, যোগ করব। তাহলে এই 16,000 আর 3,200 যোগ করলে হয় হচ্ছে 19,200 টাকা। উত্তরে কই আছে 19,200 টাকা, গতে। তার মানে উত্তর হচ্ছে গ। এই 9 নাম্বার তোমাদের পারা উচিত, তারপর আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে, এই প্রশ্নটা এসেছে বরিশাল বোর্ড 2021 সালে। তো বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 40,000 টাকা, মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্য কত। একদম সেম ভাবে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় এখন দেওয়া আছে কত, 40,000 টাকা। তাহলে আমরা এটা একটু মুছে এখানে লিখি, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত টাকা, 40,000 টাকা। লিখলাম 40,000 টাকা।
ওকে, ভালো কথা। তো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত, 40,000 টাকা। মুনাফার হার কত পার্সেন্ট, 25%। অবশ্যই মুনাফা তো এই বিক্রিত পণ্যের ব্যয়ের উপরই ধরতে হবে, কারণ বিক্রয় মূল্য তো আমাদের বের করতে বলছে, বিক্রয় মূল্য তো নাই। তার মানে যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় 40,000 আছে, তাহলে এই 25% এই 40,000 উপরই ধরতে হবে। তাহলে 40,000-এর 25% করলে হয় হচ্ছে হলো 10,000 টাকা। 10,000 টাকা। আর এখানে আমাদের কি বলেছে, বিক্রয় মূল্য কত, দেখো ভালো মতন দেখো, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হইলে কি হবে, যোগ হবে। তার মানে এখানে এখন আমরা এই দুইটা কি করব, যোগ করব। তাহলে যোগ করলে 40 আর 10 যোগ করলে হয় হচ্ছে কত টাকা, 50,000 টাকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে হলো ঘ, 50,000 টাকা। তো এইটা হচ্ছে আমাদের এমসিকিউ টাইপ 2। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের ধারাবাহিকভাবে সমাধান করে দেব। আর যেহেতু ম্যাথমেটিক্যাল এমসিকিউ, এগুলো তোমরা অবশ্যই একটু খাতায় তুলে প্র্যাকটিস করো, কেমন? তো এখন দেখো, এখন আমি তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু মানে তথ্য দিচ্ছি। এইগুলো থেকে কিন্তু এমসিকিউ সব সময় আসে। তো দেখো, আমি পাশে কিন্তু বোর্ডগুলো লিখে রাখছি। এই যে কোন ধারণার ভিত্তিতে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, অবশ্যই অবশ্যই সময়কাল, কারণ একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী কিন্তু প্রতি মাসে মাসে প্রস্তুত করে না। এই প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ড 2024 সালে। আইএস এর পূর্ণরূপ কি, এটা এসেছে কুমিল্লা বোর্ড 2022 সালে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এখানে কিন্তু এস দিয়ে দিতে হবে, কেমন? তো আইএএস এর আই মানে হচ্ছে হলো ইন্টারন্যাশনাল, এর মানে হচ্ছে হলো অ্যাকাউন্টিং, এস মানে হচ্ছে হলো স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, কুমিল্লা বোর্ড 2022 সালে কোশ্চেন, মোস্ট রিপিটেড একটা কোশ্চেন, ঠিক আছে? আইএএস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এক অনুযায়ী আর্থিক বিবরণী কয়টি অংশ, অবশ্যই অবশ্যই 5টি অংশ। কয়টি অংশ, 5টি অংশ। এখন 5টি অংশ কি কি, এইটা জানে না অনেকে, বা এটা তোমরা অনেকেই ভুল বুঝো, বা এটার থেকেও এই যে 5টা, এই যে মানে আর্থিক বিবরণীর ধাপ কয়টা, 5টা, এইটা থেকেও কিন্তু অনেক এমসিকিউ আসে, ঠিক আছে? তো এই প্রশ্নটা কিন্তু দেখো কি পরিমাণ ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ড 23 সালে আসছে, দিনাজপুর বোর্ড 17 সালে আসছে। তো এখন তোমাদের জানতে হবে যে আর্থিক বিবরণীর যে 5টা ধাপ, সেই 5টা ধাপ কি কি। আমি একটু মুখে বলছি, তোমরা একটু নোট করে নিও। 1 নাম্বার ধাপ হচ্ছে বিশদায় বিবরণী, 2 নাম্বার ধাপ হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নাম্বার ধাপ হচ্ছে হলো আর্থিক অবস্থার বিবরণী, 4 নাম্বার ধাপ নগদ প্রবাহ বিবরণী, 5 নাম্বার ধাপ হচ্ছে হলো প্রয়োজনীয় নোটস ও টিকা। ওকে, এর মধ্যে এই 5টা ধাপ হচ্ছে হলো আর্থিক বিবরণীর, কেমন? আচ্ছা, তো এখন দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল, এরকম টাইপের আসে। নিচের কোনটি আর্থিক বিবরণীর উপাদান নয়, মানে অংশ নয়? এই যে আর্থিক বিবরণী অংশ কয়টা, 5টা। এই যে 5টা আমি তোমাদের কেবল বললাম, সেই 5টার ভিতরে দেখো এখানে কোনটা কোনটা আর্থিক বিবরণী অংশ। মালিকানা সত্ত্ব বিবরণী অবশ্যই আর্থিক বিবরণী অংশ। আয় বিবরণী মানে ওই যে আমি যেটা বিশদায় বিবরণী বলছি, বিশদায় বিবরণীও যা, আয় বিবরণীও তাই, তাহলে এটাও আর্থিক বিবরণী একটা অংশ। এটা হলো প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ। নগদ প্রবাহ বিবরণী, এটা হলো তোমার চতুর্থ অংশ, ঠিক আছে? তো সংরক্ষিত আয় বিবরণী, এইটা আর্থিক বিবরণী অংশ না। তার মানে এইটাই হচ্ছে, এখানে কিন্তু বলছে উপাদান নয়, উপাদান নয়। তার মানে সংরক্ষিত আয় বিবরণী আর্থিক বিবরণী উপাদান নয়, কারণ সংরক্ষিত আয় বিবরণী হচ্ছে মালিকানা সত্ত্বের একটা অংশ। মালিকানা সত্ত্ব বিবরণীর একটি অংশ হলো কি, অংশ হচ্ছে সংরক্ষিত আয়, সংরক্ষিত আয়, কেমন? তো এটা যেহেতু একটা অংশ, এই সংরক্ষিত আয় যেহেতু একটা অংশ, এটা কিন্তু আর্থিক বিবরণীর ধাপ নয়। আর্থিক বিবরণীর মূল ধাপ কোনটা, মালিকানা সত্ত্ব বিবরণী, বা আমি যে 5টা বলেছি ওই 5টা, কেমন? তো আই হোপ এই টাইপ 2 তে আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করে দিতে পেরেছি। তো ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে এই ক্লাসগুলো করলে আর্থিক বিবরণী এমসিকিউ বলো, অ্যাকাউন্টিং এর কোনো এমসিকিউ নিয়ে তোমাদের এইচএসসি লেভেলে অত্যন্ত চিন্তা করতে হবে না, ঠিক আছে? ক্লাসগুলো ফলো করো, আমাদের সঙ্গে থেকো, আমাদের একটু সাপোর্ট করো। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।